দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দিন যতই যাচ্ছে ততই স্বাভাবিক হচ্ছে রাজধানী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা 3 দিন সাধারণ ছুটির পর গতকাল খুলে দেওয়া হয় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। তবে সব অফিস খুললেও কার্যক্রম চলে সীমিত পরিসরে, বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আজও একই সূচিতে চলবে অফিস। গত কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে বেড়েছে কর্মচাঞ্চলতা, সড়কে বেড়েছে যানবাহন। তবে মেট্রো রেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। আজও রাজধানীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। আমরা সুন্দর পরিবেশ চাই, সাধারণ জনমনে স্বস্তি ফিরে আসুক, এটা চাই। গণপরিবহন একটু সমস্যা, তারপর যেতে তো হবে। একটু কষ্ট হলো, যে এখন বাইকে যাচ্ছি এরকম আর কি। বাসেরটা এখন বাইকে যাচ্ছি। হ্যাঁ, আতঙ্কটা কেটে স্বাভাবিক আছে সবকিছু। একটু ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা তো সবার মধ্যেই করতেছে। আমাদেরও একটু চলাচলের সমস্যা বলতে রাস্তাঘাটের জ্যাম একটু পাচ্ছি, এই সমস্যাটা হচ্ছে আর কি। দর্শক, রাজধানীর সার্বিক চিত্র জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, সকাল 11টা থেকে অফিস কার্যক্রম তো শুরু হচ্ছে, তো গণপরিবহন পেতে সমস্যা হচ্ছে কিনা এবং রাজধানীর চিত্র কেমন দেখছেন জানাবেন। মারফি, দিন গড়ানোর সাথে সাথে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী, আবারও সেই চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। আপনি জানেন যে গতকাল থেকে সাধারণ ছুটির পর আসলে অফিস আদালত সব খুলে দেওয়া হয়েছে, যদিও সীমিত পরিসরে। তারপরও কিন্তু মানুষকে তাদের অফিসের যে কার্যক্রম সেটির জন্য কিন্তু ঘর থেকে বের হতে হয়েছে, অফিস শুরু করতে হয়েছে। তাদের কর্মব্যস্ততা বেড়েছে। স্বল্প পরিসরে হলেও কিন্তু তাদের ওই অল্প সময়ের মধ্যেই তাদেরকে তাদের যে হাতে যে কাজ ছিল সেটি কিন্তু শেষ করতে হয়েছে। এবং আজকেও কিন্তু একই অবস্থা, 11টা থেকে অফিস শুরু হবে, একই সূচিতে শুরু হচ্ছে। সেই কারণে কিন্তু যাদের বাসা কিছুটা দূরে তাদেরকে কিন্তু একটু হাতে সময় নিয়ে বের হতে হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম যে সকাল 10টা থেকে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, তারও আগে কিছুটা আগে মানুষ ঘর থেকে বের হয়েছে। যাদের বাসা মিরপুরে বা উত্তরার দিকে তাদেরকে কিন্তু একটু সময় নিয়ে বের হতে হয়েছে, যানজটের মুখে পড়তে হয়েছে। আজকেও কিন্তু যারা একটু সময় নিয়ে বের হয়েছে, 10টা থেকে গণপরিবহনের সন্ধান পেয়েছে তারা কিন্তু আসলে এই গণপরিবহনে যতক্ষণ না পাচ্ছিলেন ততক্ষণ কিন্তু তারা এই পায়ে হেঁটে, রিকশায়, এভাবেই কিন্তু তাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য বাসা থেকে বের হতে হয়েছে। এবং যখনই আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে গণপরিবহনের চাপ বাড়ছে, যদিও যানজট এখনও শুরু হয়নি। তবে সবাই আশঙ্কা করছেন যে যেহেতু 11টা থেকে অফিস, 10টার কিছু পরে যেহেতু 10টায় শিথিল হচ্ছে কারফিউ, তখন থেকে কিন্তু গণপরিবহনের চাপ বাড়বে এবং যানজটের মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। তো কিছুটা আসলে তাদের ভোগান্তি বাড়ছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে যেহেতু এই সহিংসতার মধ্যে আসলে মেট্রো রেলের কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে কিন্তু মেট্রো রেলও এখন চলাচল বন্ধ রয়েছে। সেই একটি চাপ আসলে রাস্তায় পড়েছে, মানুষের ভোগান্তি আরও চরমে উঠেছে। তারা উত্তরা থেকে বা মিরপুর থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু অনেকটা হাতে সময় নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে তাদের অফিসের যে ঠিক সময়ে আসলে পৌঁছানোর জন্য। এবং অনেকেই আসলে অভিযোগ করেছেন যে 2-2.5 ঘন্টায়ও আসলে তাদের গন্তব্যে তাদের পৌঁছতে পারছেন না, এমনটিই জানাচ্ছেন। এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও দেখেছি, তারা আসলে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে এবং কাজ করে যাচ্ছে। এবং মানুষও স্বস্তি নিয়েই তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। তো মারফি, কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাদিয়া কানিজ জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে। দর্শক, এবার রাজধানীর বিজয় সরণির চিত্র জেনে নিব আমাদের আরেক সহকর্মী সাকিবুর রহমানের কাছ থেকে। ধীরে ধীরে কিন্তু রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি যে সাধারণ মানুষের চলাচল বেড়েছে, সেখানে গণপরিবহনের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত যে গাড়ি, সেই ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। যেহেতু সাধারণ মানুষের জন্য অফিস খুলে দেওয়া হয়েছে, তাদেরকে কর্মক্ষেত্রে যেতে হচ্ছে, সেক্ষেত্রে মানুষ বলছেন যে গণপরিবহনের সংখ্যাটি যদি আরেকটু বাড়ে সেক্ষেত্রে তাদের চলাচলের সুবিধা হবে, সময় মতো অফিস যেতে পারবেন বলে তারা আশা করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর অবস্থান এখনও রয়েছে, তারা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের টহল দিচ্ছেন এবং
তাদের যে জিজ্ঞাসাবাদ সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। যদি কাউকে সেরকম মনে হচ্ছে যে তারা অফিসের জন্য বা অন্য কোনো কাজে বেরিয়েছে, সেক্ষেত্রে তারা তাদেরকে জিজ্ঞাসা করছেন এবং পরবর্তীতে তাদের কর্মস্থলে যাওয়ার অনুমতি দিচ্ছেন। সাধারণ মানুষের মনেও ধীরে ধীরে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে পুরোপুরি রাজধানী জুড়ে সারা বাংলাদেশে এমন স্বস্তি ফিরে আসবে, গণপরিবহনের সংখ্যা বাড়বে, আবারও তারা আগের জীবনে ফিরে যাবে, এমনটি তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। এদিকে চট্টগ্রামে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে মহানগরীর বিভিন্ন স্থানে টহলে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলছে ব্যাংক সহ অফিস আদালত, সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। রাজশাহীতে অফিস আদালত ও ব্যাংকের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। এসব প্রতিষ্ঠানে ভিড় করছেন গ্রাহকরা। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বরিশালে। অভ্যন্তরীণ রুটের যানবাহনের পাশাপাশি চলাচল করছে দূরপাল্লার যানবাহন। চলছে অফিস আদালতের কার্যক্রম। পঞ্চগড়ে ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। রংপুর, খুলনা, সিলেট সহ সব জেলায় কারফিউ শিথিল করায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনী মোতায়েন করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনমনের স্বস্তি এসেছে বলে জানান স্থানীয় লোকজন। দর্শক, ঝালকাঠিতে স্বাভাবিক হয়েছে কিনা পরিস্থিতি সে বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জলিল। ঝালকাঠিতে কারফিউ শিথিল করার পরপরই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে ঝালকাঠির সাধারণ মানুষের মনের মাঝে কিন্তু একটি স্বস্তি বিরাজ করছে। আজকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এই শিথিল করার পরপরই কিন্তু সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু রাস্তায় বের হয়েছেন এবং রিক্সা, অটোরিক্সা দেখা যাচ্ছে অনেক। অন্য অন্য দিনের তুলনায় সড়কে কিন্তু মানুষের উপস্থিতি এবং যে ছোট ছোট গাড়ি চলাচল এগুলো বেশি দেখা গেছে। এছাড়াও ঝালকাঠি, বরিশাল অভ্যন্তরীণ রুটের যে বাস চলাচল সেটিও স্বাভাবিক রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই চলাচল শুরু করেছে। সর্বোপরি ঝালকাঠিবাসীর যে একটি উদ্বেগ ছিল সেটি কিন্তু এই শিথিল করার মধ্য দিয়ে কেটে গেছে। সাধারণ মানুষের যে দিন দিন যে কাজের যে পরিধি সেটিও বৃদ্ধি পেয়েছে। তবে সরকারি ঘোষণা মতে যে অফিসগুলো খোলা হয়েছে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অফিস চলছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নরসিংদীতে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতিকারীরা। পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়। ভেঙে ফেলা হয় নরসিংদী জেলা কারাগারের মূল ফটক। এতে পালিয়ে যায় 826 জন আসামি। যদিও এরই মধ্যে অনেক আসামি আত্মসমর্পণ করেছে। সেদিনের ঘটনা তুলে ধরেছেন জেলা প্রতিনিধি নূরে আলম রনি, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। 19 জুলাই বিকেল 5টা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। ঠিক তখনই নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। সংশ্লিষ্টরা জানান, হামলার সময় লুট করা হয় অস্ত্র। কারাগার ছাড়ে 826 কয়েদি। লকা হয়েছিলাম, বাইরে আতঙ্ক দেখতেছি, মারামারি হইতেছে, গেঞ্জাম হইতেছে, ইট পাটকেল মারতেছে। গোলাগুলি ছিল, ইডাল ছিল, ডিল ছিল, ওপরে অনেক মানুষ এটার ভিতরে ঢুকছে, ভাঙ্গা গেট ভাঙ্গা ঢুকে ফিরাইয়া নিয়ে গেছে, তালা ভাঙছে, আসামিদেরকে ছেড়ে দিয়েছে চলে যাওয়ার জন্য। এবং আমরা এটাও শুনেছি অনেক আসামি যেতে চায় নাই, তাদেরকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু কারাগার নয়, নরসিংদী জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার কথা জানান জেলা প্রশাসক। মাধবদী পৌরসভা, জেলা পরিষদ, পুলিশের হাইওয়া থানা এবং নরসিংদী কারাগার সহ এক নাগারে একসাথে তারা সেখানে আক্রমণ করেছে এবং আগুন দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের যে সমস্ত অস্ত্র, গোলা বারুদ যেটা আমাদের লুট করে নিয়ে গেছে সেগুলি উদ্ধারের জন্য অভিযান চলছে। অস্ত্রধারী সহ ধরিয়ে দিতে পারেন তাদেরকে বিশেষ পুরস্কার, অস্ত্র উদ্ধার করে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। কিন্তু নিরাপত্তা বাহিনী, পুলিশের বাহিনী
আমরা যারা এগুলি দেখছি আমরা জানি এরা কতখানি ভয়ঙ্কর, এদেরকে খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সরকারি স্থাপনায় হামলার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে তদন্ত কমিটি। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে এরই মধ্যে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকল কারাবন্দীকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো। সৈয়দ মাহমুদ, RTV। এদিকে মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দুষ্কৃতিকারীরা। জেলা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এ সময় জেলার গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। এতে জেলার প্রায় 41 কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানান পৌর মেয়র। সদর থানায় 5টি মামলায় 89 জনকে আটক করা হলেও অজ্ঞাত আসামি হাজারের বেশি। মাদারীপুর সংবাদদাতা মঞ্জুর হোসেনের তথ্যছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখুন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা, ক্ষতি করেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয় দুষ্কৃতিকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় কিছু দুষ্কৃতিকারী সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, LGD নির্বাহী প্রকৌশলীর বাসভবন ও জেলা আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায়, আগুন দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। হেলমেট পরাইয়া ওরা পাম্প প্রথমে ভাঙচুর করে। 32টা গাড়ি পড়ছে এবং 7টা গাড়ি ভাঙচুর করছে। এই গাড়ি ঘোড়া নাই, এখন আমরা কি করে খাবো, কোথায় যাবো, ছেলেবান কেমবালে বাঁচাবো? সহিংসতা যারা চালাইছে এরা যারাই হোক দলমত নির্বিশেষে এদেরকে খুঁজে বের করে এদের শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় জেলার প্রায় 41 কোটি টাকার সম্পদের ক্ষতি হয় বলে জানায় পৌর মেয়র। সব মিলে প্রায় 40 কোটি টাকার সম্পদহানির মধ্যে দিয়ে মাদারীপুরে যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছেন, আমরা চাই অচিরেই এটা শিকড় থেকে তুলে এদের জরুরি আইনে বিচারের মাধ্যমে এই এলাকার মানুষ শান্তি চায়। ছাত্র আন্দোলনের নামে দুষ্কৃতিকারীরা সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও আগুনের ঘটনায় জড়িতদের তালিকা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। জামাতের আমির এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা জড়িত ছিল তাদেরকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি, আর বাকিদেরকে ধরার জন্য আমাদের অভিযানিক টিম কাজ করছে। এ ঘটনায় সদর থানায় 5টি মামলায় 89 জনকে আটক করা হলেও অজ্ঞাত আসামি হাজারেরও বেশি। নিউজ ডেস্ক, RTV। কারফিউ নেতিবাচক প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এলসি কমে যাওয়া ও বেশ কয়েকদিন ইন্টারনেট সংযোগ না থাকায় লেনদেনে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। তারা জানান, আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকলেও পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য সময় মতো দেশের নানা গন্তব্যে পৌঁছানো যায়নি। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। কারফিউর মধ্যেও সচল ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দর। তবে ইন্টারনেট সংযোগের অভাবে সনাতন পদ্ধতিতে ধীর গতিতে চলে বন্দরের কার্যক্রম। আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও দেশের নানা প্রান্তে পণ্য পৌঁছে দিতে পারেননি আমদানিকারকরা। চামালগুলো হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করছে, আর প্রবেশ করার পরে যে আমরা দেশে বিভিন্ন স্থানে এই মালগুলো পাঠাচ্ছি, এতে করে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন ট্রান্সপোর্ট, অনেকেই যেতে যাচ্ছে না গাড়ি ঘোড়া নিয়ে, কারণ রাস্তায় যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। স্বাভাবিকভাবে যেভাবে প্রতিদিন আমদানি রপ্তানি হতে সেটি হচ্ছে না, ছন্দপতন তো আছেই, কারণ এখান থেকে পণ্য বিভিন্ন জায়গায় যেতে পারছে না, ট্রাকগুলো ঠিকমতো সঠিক ভাড়া নিচ্ছে না, অনেক বেশি ভাড়া চাচ্ছে। আমরা আসলে কিছুটা বেকায়দায় পড়েছি। এদিকে পাইকাররা জানান, আমদানি কমে যাবার কারণে কাঁচা পণ্যের দাম বেড়েছে। ভারতীয় কাঁচামরিচ কেজি প্রতি 20 টাকা বেড়ে স্থলবন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে 190 টাকায়। পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। গাড়ি কম আসতেছে, এই জন্য মালের দাম বেশি হচ্ছে। এদিকে আমদানি করা কাঁচা পণ্যের সরবরাহ নিশ্চিতে এগিয়ে এসেছে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড। কাস্টমের যত প্রক্রিয়া আছে এবং আমদানিকারদের চাহিদা মোতাবেক দ্রুততার সাথে মাল যাতে খালাস করে তারা নিয়ে যেতে পারে, পানামা স্থলবন্দর সকল সহযোগিতা তাদেরকে প্রদান করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, গতি আসবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ও পণ্য সরবরাহে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, দিনাজপুরের হিলি স্থলবন্দর সহ জেলার সার্বিক পরিস্থিতি জানাবো আমাদের আরেক সহকর্মী আব্দুল আজিজের কাছ থেকে।
আপনাদেরকে জানিয়ে রাখি, এই কারফিউ জারি চলাকালীনও কিন্তু আমরা দেখেছি দিনাজপুরে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু এখন কিন্তু অনেকটাই আমদানি রপ্তানি কমে গেছে। গত কয়েকদিনে যেমন 4 দিনে আমরা দেখেছিলাম গতকাল পর্যন্ত যেটি আমাদের কাছে হিসাব ছিল যে 170 ট্রাকে ভারত থেকে আমদানি হয়েছে। তবে এখন পর্যন্ত আমদানি রপ্তানি অনেকটাই কমে গেছে। তবে আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তিনি বলেছে যে আসলে দেশে কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যার জন্য কিন্তু তারা ব্যাংকে লেনদেন করতে পারছে না। এমনকি এই যে আমদানি যেসব পণ্য আমদানি হচ্ছে সেগুলো কিন্তু তারা অনলাইনের মাধ্যমে কিন্তু এন্ট্রি করতে পারছে না কাস্টমস কর্মকর্তারা, যার জন্য কিন্তু মূলত তারা সনাতন পদ্ধতিতে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে তারা কিন্তু এই সব কার্যক্রম পরিচালনা করছে। এতে কিন্তু কিছুটা সময় লাগছে তাদের, এই জন্য তারা কিন্তু অনেকটা আমদানি রপ্তানি কমে দিয়েছে। সেই আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে পোর্টের মধ্যে বেশ কিছু গাড়ি লোড অবস্থায় কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আনলোড করা হয়নি। এটি বিষয়ে যেমন জানতে পেরেছি যে সনাতন পদ্ধতিতে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে এসব পণ্য খালাস করার কারণে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু কাস্টম কর্তৃপক্ষ সেগুলো কিন্তু সারকরণ করছে না। অর্থাৎ কাঁচা পণ্য যেমন ধরেন যে পেঁয়াজ এবং কাঁচামরিচ অন্যান্য যেসব পচনশীল পণ্য রয়েছে সেগুলো শুধুমাত্র হিলিস্থল বন্দর থেকে খালাস করে দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। হিলিস্থল বন্দর থেকে জানাচ্ছিলেন আব্দুল আজিজ। ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6:50 তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি তার ভাই হামিন আহমেদ নিশ্চিত করেছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকার। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। জন্ম সঙ্গীত পরিবারে, মা নজরুল সঙ্গীতের মহাতারকা এবং বাবা কিংবদন্তি সুরকার। এই পরিবারে জন্ম নেওয়া সুবাদে ছোটবেলা থেকেই গানের মধ্যে বেড়ে ওঠা তার শ্রোতামহলকে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত গান। এই কিংবদন্তি গায়ক শাফিন আহমেদ আর নেই। শাফিনের ম্যাসিভ অ্যাটাক হয়েছিল। এর আগে 20 জুলাই শাফিন একটা কনসার্টে ভার্জিনিয়াতে যান। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়ায় ক্যান্সেল করে দেন কনসার্টটি। সেদিনই হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হয়, সেখান থেকে তাকে আর ফেরানো গেল না। ছোটবেলা থেকেই ছিল গানের উপর অসম্ভব রকমের টান। বাবার কাছে যেমন উচ্চাঙ্গ সঙ্গীত শিখতেন মাঝে মাঝে, তেমনি মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত। এরপর বিদেশে পড়াশোনার কারণে পাশ্চাত্যের সংস্পর্শে এসে তার ব্যান্ড সঙ্গীতের শুরু। 1979 সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন ও হামিন। এরপর বাংলাদেশে অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা। ব্যান্ডের বাইরেও শাফিনের চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলোনার মতো অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় হয়েছিলেন রাজনীতিতেও। শাফিন 12 জানুয়ারি 2010 সালে ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অফ লাইভ নামে একটি নতুন ব্যান্ডের প্রতিষ্ঠা করেন। 1961 সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র 63 বছর বয়সেই সবার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। দ্রুতই বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তানজিনা তাসনিম, RTV। পটুয়াখালীতে নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী হাওলাদার ও তার স্ত্রী হোসনে আরা লাইলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার বহালগাছিয়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় 2 দিন ধরে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারছিলেন না ঢাকায় বসবাস করা তাদের ছেলে হিমু। বিষয়টি জানতে পেরে আত্মীয় স্বজনরা বাড়িতে গিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আশরাফ আলী কলাপাড়া উপজেলার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চালানো সর্বশেষ জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইপসোসের চালানো জরিপে দেখা গেছে এমন তথ্য। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এবং কমলা হ্যারিসকে সমর্থন জানানোর পরই কমলার জনপ্রিয়তা বেড়েছে। রয়টার্স বা ইপসোসের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা। গেল সোমবার ও মঙ্গলবার এই জরিপ চালানো হয়।
যেখানে কমলার প্রতি 44% এবং ট্রাম্পের প্রতি 42% ভোটের সমর্থন জানিয়েছেন। Gut 3 Monate vor der Präsidentschaftswahl seine Bewerbung zurückzuziehen, ist beispiellos. আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও 1.5 শতাধিক মানুষ। 300 জন আরোহী নিয়ে যাওয়ার সময় নৌকাটি রাজধানীর নেয়ার চকটের কাছে ডুবে যায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘের অধিবাসন সংস্থা বলছে নৌকাডুবির পর 120 জনকে মৌরিতানিয়ায় কোস্ট গার্ড উদ্ধার করেছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয়। এদিকে বেঁচে যাওয়াদের মধ্যে 10 জনকে জরুরিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এরপরও রেহাই পাচ্ছেন না এই অঞ্চলের মানুষ। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 39,000-এর বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 90,000। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। হামাস বলছে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতা মিথ্যা ধরা। যুদ্ধবিরতির বিষয়ে সিরিয়াস নন এবং জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েল লোক দেখানোর চেষ্টা করছে বলে জানায় হামাস। খেলার খবর। নারী টি-20 এশিয়া কাপের ফাইনালে যাওয়ার মিশনে আগামীকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গিনী ডাম্বুরা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এবার এশিয়া কাপ শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে নিগার সুলতানা বাহিনী। সেরা 4-এর লড়াইয়ে ভারতে হারাতে পারলেই 2018 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে পারবে টাইগ্রেসরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।